যে মানুষগুলো তখন তৃণমূলের হয়ে বলেছিল, বিজেপির বিরুদ্ধে বলেছিল, আজকে বিজেপির ফেভারে বলছে, তারা তো বাস্তবে আমরা যেটা বুঝতে পারছি নিজের স্বার্থ সিদ্ধির জন্য বলছে। দেখুন না স্বার্থসিদ্ধি হয় কিনা, দেখুন এটা বিজেপি, ভারতীয় জনতা পার্টি, এটা অটল বিহারী বাজপেয়ীর দেখে যাওয়া স্বপ্নের বিজেপি, এটা লালকৃষ্ণ আডবাণীর তৈরি করে যাওয়া বিজেপি, এটা শ্যামাপ্রসাদ মুখার্জির মতাদর্শে চলা বিজেপি। আমরা ইতিহাসেও পড়েছি, গোটা দেশকে পথ দেখাতো আজকে সেই বাংলার পরিস্থিতি কি। মানে একটা সময় ছিল যখন গোটা পৃথিবীর বুকে 1 নম্বর শহর লন্ডন, 2 নম্বর শহর কলকাতা। এবং লন্ডনের আদলে কলকাতাটাকে তৈরি করা হয়েছিল। টেমস নদীর এপাশে ওপাশে যেমন লন্ডন ছিল, ঠিক এই একইভাবে হাওড়াতে ইন্ডাস্ট্রি, কলকাতায় অফিস। সুন্দর পরিকল্পনাতে ছিল। শেষ করেছে কে? সিপিএম থেকে শেষ শুরু, আর শেষ তুলির টানটা যিনি তুলি টানতে খুব ভালোবাসেন, তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে শেষ হয়ে গেছে গোটা বাংলাটা। সন্দেশখালীতে তোমার একবার অ্যারেস্ট করা হয়েছিল, তার একটা লাইভ স্ট্রিম আমরা ইভেন দেখেছিলাম রিপাবলিকে। তখন একজন সাংবাদিককে এভাবেই গ্রেফতার করা হচ্ছে। তখন যদি সন্দেশখালী রুখে দিতেন তাহলে অভয়টা হতো না। আসলে এটা তো হারিয়ে ফেলেছিল, এই মেরুদণ্ডটা হারিয়ে ফেলেছিল। তো 3-4 ঘন্টা বসে আছি, কেস জানতে পারছি না, কি কেস কেউ জানতে পারছে না। তারপর ঠিক হলো আমি নাকি ওই ভদ্রমহিলার। আমি খুব খুশি, এটা আমি খুব আনন্দিত যে এবারে শ্রাবণী মেলাটা এই পশ্চিমবঙ্গ সরকার জাতীয় উৎসব হিসাবে ঘোষণা করেছে তারকেশ্বর মেলাকে। এর জন্য ধন্যবাদ জানাই সরকারকে এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে। আমি জানিয়ে রাখি 14 তারিখ, 14ই জুলাই সন্ত সমাজ তারা ভারতীয় সংস্কৃতি নিয়ে আয়োজন করেছেন, যেখানে মুখ্যমন্ত্রী আসবেন, সম্মানীয় মুখ্যমন্ত্রী, এবং সেই ছবিটা দেখার জন্য আপনারা প্রস্তুত থাকুন। এবং তারপর শ্রাবণী মেলায় একাধিক চমক রয়েছে। নিট এক্সাম নিয়ে একটা বাচ্চাদের মধ্যে বা জেনজির মধ্যে তীব্র আক্রোশ দেখা গেছে, যে বারবার পরীক্ষা দিতে হচ্ছে এবং বিভিন্ন প্রশ্নপত্র লিক হচ্ছে। এটা কি ইরেগুলারিটিস বা কোথাও অ্যাডমিনিস্ট্রেশনের অভাব? এটা সলিউশন হবে, এবং যখন সলিউশন হবে এমন বড় মাথা গ্রেফতার হবেন যিনি নিজেকে খুব হিরো ভাবেন। অপারেশন শুরু হয়েছে, এই তো সবে কলির সন্ধে, অডিট হচ্ছে, জেলে যাবেন। যারা চুরি করেছেন তাদের জায়গায় ঘর নয়, শ্রীঘর। কেমন আছো বলো? খুব ভালো আছি। সত্যিই সৌভাগ্যবান যে আমি এই জায়গাটায় আসবো, এভাবে বসে থাকবো, আজকের দিনটা আমি উপলব্ধি করতে পারবো। তার জন্য প্রথমেই আমি ধন্যবাদ জানাই দেবাদিদেব মহাদেব বাবা তারকনাথকে এবং আমার সমস্ত সিনিয়র লিডারদের এবং আমার সেখান তারকেশ্বরের বিজেপি কর্মীদের এবং তারকেশ্বরের মানুষকে। এখন বিধায়ক হওয়ার পর তোমার কাছে ফার্স্ট টপ 3টে প্রায়োরিটি কি আছে? তারকেশ্বর বিধানসভার মধ্যে হাসপাতাল, স্বাস্থ্য পরিষেবা ঠিক করা, তারকেশ্বরের মানুষ এবং শহরাঞ্চল তারকেশ্বর পুরসভার মানুষ যে সমস্যাটা সব থেকে বেশি ভোগে সেটা হচ্ছে রেল ক্রসিং, রেল গেট। এই সমস্যা, তারকেশ্বর গেট, যেটা তারকেশ্বর গেট, এই দুটো সমস্যার সমাধান করা 3 নম্বর প্রায়োরিটি আমার কাছে, মানে থার্ড প্রায়োরিটি। 3টেই কিন্তু গুরুত্বপূর্ণ প্রায়োরিটি, আমি 1, 2, 3 করে বলতে হচ্ছে বলে তাই। 3 নম্বর প্রায়োরিটি আমার সেখানে কৃষক ভাইয়েরা যারা রয়েছেন, আমার বাপ কাকারা যারা রয়েছেন, তাদেরকে যেমন তেমন করে হলেও তাদেরকে বাঁচিয়ে তোলা। তারা দেওয়ালে পিঠটা ঠেকে গিয়েছে। এবারের আলুতেও যেটা হয়েছে, আমরা অনেক চেষ্টা করছি, কোনোভাবেও রিকভারি করার চেষ্টা করছি, কিন্তু যতটা পারছি করছি। কিন্তু সামনের বছর আলু চাষ করবেন, কিভাবে আমরা সাহায্যগুলো দেবো, তার কিন্তু পরিষ্কার বিবরণ আমাদের যে বাজেট, সে বাজেটে লেখা রয়েছে। ধানের জন্য কি আছে সেটা লেখা রয়েছে। আমি যদি শুধু তারকেশ্বর বা বৃহত্তর বাংলার ক্ষেত্রেও জিজ্ঞাসা করি, সেটা হচ্ছে যে অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে পুরনো তৃণমূলী তারা চেষ্টা করছে বিজেপিতে আসার জন্য, বা হঠাৎ বিজেপি যে কালচারটা শুরু হয়েছে সেখান থেকে তোমার কি মনে হয় যে এই যে পরিবর্তন, যে পরিবর্তনের জন্যে মানুষ ভোটটা দিয়েছে, এই পরিবর্তনটা তারকেশ্বরে হোক বা এন্টায়ার বিজেপি এন্টায়ার বেঙ্গল হোক, ধরে রাখতে পারবে? আমার ব্যক্তিগত যদি জিজ্ঞাসা করেন, যে স্ট্যান্ড আছে সেই স্ট্যান্ড রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য থেকে শুরু করে শুভেন্দু দাস স্ট্যান্ড একই। ম্যাচ কি ম্যাচ? যারা পাঁচিলের ওপারে ছিলেন
যারা 4 তারিখের আগে পর্যন্ত মনে প্রাণে এবং তার সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে তার কর্মজীবন থেকে শুরু করে চেষ্টা করেছেন যে কোনোভাবেই বিজেপির সরকার যাতে না আসুক, তারা পাঁচিলের ওপারেই থাকবেন। এটা পরিষ্কার স্ট্যান্ড। হুম কারণ আজকে এই জায়গাটায় এই সরকার তৈরি হয়েছে 300-র বেশি লাশের উপর দিয়ে হেঁটে। হুম কর্মীরা বলিদান করেছেন, তাদের জন্য এই সরকার এসেই তাদের পাশে থাকার চেষ্টা করেছে এবং প্রায় লাখের কাছাকাছি মানুষ মিথ্যে মামলা সাফার করে জেল খেটে এসেছে। হুম এটা একদিনের জিনিস নয়। আপনি বলতে পারেন যে সন্তু, তুমি তো 2 তারিখে এসেছো, 2 তারিখ মানে জয়েন করেছো বিজেপিতে 2 তারিখ, তার আগে তুমি সাংবাদিক ছিলে। হুম সাংবাদিক আমি ছিলাম, যে প্রশ্নগুলো করেছিলাম সেগুলো মানুষের প্রশ্ন ছিল এবং সেই প্রশ্ন তুলেই, সেই ইস্যুগুলো নিয়েই বিজেপি মাঠে ময়দানে লড়াই করেছিল। হুম আমি দেখলাম আমি সাংবাদিকতাটা করতেই পাচ্ছি না, কারণ আমি একটা প্রশ্ন করছি, তার এগেনস্টে 8টা মামলা আসছে। রাইট। আমি একটা প্রশ্ন করছি, তার এগেনস্টে আমাকে 4 দিনের জেল খাটিয়ে দেওয়া হচ্ছে। আমি কোনো দিন যে কাজে যুক্ত নয়, আমাকে কালি লাগানোর জন্য আপনি ভুল মামলা দিয়ে, মহিলা গঠিত মামলা দিয়ে আমাকে রং লাগানোর চেষ্টা করছেন, কালিমালিপ্ত করার চেষ্টা করছেন, এটা খুব অন্যায়। শুধু আমার ক্ষেত্রে নয়, এই রাজ্যে প্রচুর সংবাদ মাধ্যমের কর্মী ভাইদের সঙ্গে, এমনকি টপ বস বিভিন্ন চ্যানেলে টপ জায়গায় বসে আছেন, তাদের বিরুদ্ধেও যেভাবে মামলা সাজানো হয়েছিল, গামলা গামলা মামলা, এটা অন্যায়। আমার কাছে 2টো রাস্তা ছিল। হয় আমি এই মামলাগুলো নিয়ে সাংবাদিকতা, দেখুন আমি যখন আসছি তখন কিন্তু এটা ভেবে আসিনি যে সরকার আসবে, আমি বিধায়ক হব, এই হব ওই হব। আমার কাছে একটাই অপশন ছিল যে আমি মামলা দিয়ে ক্যারি ফরওয়ার্ড করে সাংবাদিকতাটা কি করতে পারছি। আমাকে প্রশ্ন করা হয়েছিল যে না, আমাকে বলা হয়েছিল যদি এই পরিবেশের পরিবর্তন চান, হুম বাকি সংবাদ মাধ্যমের কর্মীরা যাতে সুরক্ষিত থাকে এটা চান, হুম তাহলে আপনাকে এসে নোংরাটা পরিষ্কার করতে হবে। হুম আপনি কি বলছেন বলুন। বলেছেন আমি রাজি আছি, আমার 7-5 কি আছে, সামনে কি আছে আমি ভেবে না বলে। কিন্তু আরও একটা দাদা, আমি পরিষ্কার বলছি, সরকারে আসার পর প্রচুর চ্যানেলের টপ বসেরা তারা কিন্তু রাতারাতি চাকরি ছেড়ে দিয়ে হাওয়া হয়ে গেছে। কেন? কারণ তারা সেই চেয়ারটার মর্যাদা রাখেনি। আমি চেয়ারটার মর্যাদা রাখার জন্যই বুমটা নামিয়ে চেয়ারটা ছেড়ে দিয়ে রাস্তায় খালি পায়ে এসে আমি কিন্তু সব কিছু ছেড়ে দিয়ে এসে আমি কিন্তু পথ চলাটা শুরু করেছিলাম। এই ধকটা আমি রেখেছি। হুম হুম কিন্তু অনেকেই কি করেছে, চেয়ারও থাকুক, বুমও থাকুক, রাজ্যসভাও থাকুক, আমি আগের যে সিএম ছিলেন ওনার পাশে পাশে ঘুরতে পাই, সমস্ত সুযোগ সুবিধা নিই, স্ক্যাম করি, অথচ আমি সাংবাদিক বলি। এটা তো সব থেকে বড় অন্যায়। হুম সেই অন্যায়টা আমি করিনি। আমাকে বলা হয়েছে পরিষ্কার কথা যে তুমি কি চাইছো, তাহলে আমি চাইছি যাতে প্রতিটা সংবাদ মাধ্যমের কর্মী মাথা উঁচু করে বাঁচতে পারে, তাদের জন্য যা করতে হবে তাই করব। আমি তো কেউ গণককার ছিল না, কেউ যতই যে যাই বলুক, কেউ তো জ্যোতিষ নয়। পলিটিক্স ইজ অল অ্যাবাউট রিস্ক। হ্যাঁ, রিস্ক হ্যাঁ তো ইস্ক হ্যাঁ। ওখানে কেউ 100% বলতে পারতো না যে বিজেপি আসবে বা তৃণমূলই থাকবে। এত ক্লোজ একটা ভোট, যেখানে 4-5%-এর ভোট পার্সেন্টেজের তফাৎ হয়েছে। আমি এটা ভেবে এসেছি যে আমি সংবাদ মাধ্যমের কর্মী হিসাবে কেস খাচ্ছি, প্রশ্ন করছি। আমি যদি একটা বড় কাজ করতে পারি, আমি শুধু আমার চ্যানেল বা আমি খবরটা করতে পারছি, আমি যদি এদেরকে প্রোটেকশন দিতে পারি, সরকার এলো না, সেই তো আমি কেস খাবো। এখানে খাচ্ছিলাম, ওখানে খাবো, লড়াইটা ফোর্ট ফ্রন্টে করতে পারবো। আমি আজ এই জায়গাটায় বসে আছি একটাই কারণ, আমি তো কামারপুকুর থেকে কলকাতা এসেছিলাম পলিটিশিয়ান হওয়ার জন্য নয়, প্রচুর লড়াই করে সংবাদ মাধ্যমের কর্মী হয়েছিলাম। আমাকে সেই সুযোগটা দেওয়া হয়নি যে তুমি ফ্রি অ্যান্ড ফেয়ার প্রশ্নটা করো। সেই পরিবেশটা তৈরি ছিল না। সেই পরিবেশটা আজ এই সরকার, এই রামরাজত্বের সরকার তৈরি করছে। আমি তোমার সাংবাদিক জীবনের ক্ষেত্রে একটু আসি। সেটা হচ্ছে যে ধরো আগের সরকারের আমলে যখন তুমি সংবাদ কভার করতে গেছো, সন্দেশখালিতে তোমার একবার অ্যারেস্ট করা হয়েছিল।
তার একটা লাইভ স্ট্রিম আমরা ইভেন দেখেছিলাম, রিপাবলিকে তখন এসছিল। ঠিক কি ঘটনাটা ঘটেছিল আমি আরেকবার একটু আমি রিক্যাপ করি। হ্যাঁ, সেটা হচ্ছে আমার যে আমি অনুষ্ঠানটা করতাম বিকেল 5টায়, সেই অনুষ্ঠানটা করার আগে যে ঘাটটা, ফেরিঘাটটা ছিল না, ওপারে ঘাটটা নামছো তুমি, নেমেই বাঁদিকে পুলিশের একটা কিছু কোয়ার্টারের মতো ছিল, তার সামনে একটা ফুচকা বিক্রি হতো। বাঁদিকে নেমেই ওই ফুচকা দোকানে আমি ফুচকাটা খাচ্ছি, সেই সময় আমাকে একজন এসে বললেন যে শেখ শাহজাহান তো সব কিছু করছেন, কিন্তু এখানে পুরো অপারেশনটার দায়িত্বে যিনি ছিলেন তার বাড়িটা এটা, শিবু আর একটা কিছু নাম বলেছিলেন। বললাম তাই নাকি? বললো হ্যাঁ। বললাম ঠিক আছে চলো ঘুরি। ওই ক্যামেরাটা রাস্তা থেকে, ওই ফুচকার দোকান ওখান থেকেই, আমার একজন সহকর্মী ছিলেন, মহিলা সহকর্মী, তার সঙ্গে আমি ফুচকা খাচ্ছিলাম, আমার দিদি সম্পর্কে। তো আমি দিদিকে বললাম যে দিদি তুমি ফুচকা খাও, তুমি কিন্তু বিলটা দিয়ে দিও, আমি গেলাম, আমি এটা করে আসি। বললো হ্যাঁ তোর কিন্তু শো আছে, তুই কিন্তু সময়ে অ্যারেঞ্জ করে নিস। আমি অফিসে ফেরত গেলাম। তো বলে আমি ক্যামেরা অন করলাম, ক্যামেরা অন করে ওখান থেকে হাঁটলাম। আমাদের যেটা রুলস, আমাদের প্রোটোকল থাকে, তো আমি কারোর বাড়িতে ঢুকবো তার আগে থেকে ক্যামেরা তো অন থাকবে, সেটা কোর্টে সাবমিট করাও আছে। ক্যামেরা অন, অডিও আসছে, ওটা পর্যন্ত হ্যাঁ আসছে, যাই হ্যাঁ। হাঁটতে হাঁটতে গেলাম, কলিং বেলের তো কোনো সিস্টেম নেই, এটা তো শহরাঞ্চল নয়, কলকাতা নয়। দরজায় দুমদুম, মানে এই যে পাঁচির, ছোট্ট পাঁচি, দরজায় ঠক 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 করলাম, টিনের দরজা। কে? ভেতর থেকে দরজা খোলা কিন্তু কে? বললাম এই যে আসছি অমুক চ্যানেল থেকে, তো একটু কথা ছিল, কথা বলবো। হ্যাঁ বলুন, কি বলছেন, আসুন, রেকর্ড আছে। ভেতরে গেলাম, কে? বললাম আপনি অমুক অমুক কে হন? বলছে, উত্তর দিল যে আমার পরিবারের সদস্য। তো আমি বললাম ওনাদের বিরুদ্ধে এই কমপ্লেন আছে, আপনার চাকরিটা নিয়েও কমপ্লেন আছে, কি বলছেন? উনি বললেন সব মিথ্যে কথা, সাজানো ঘটনা, এইসব, যেমন উত্তর দেয় ন্যাচারালি উত্তর দিয়েছে। বিচারপতি দেখেছেন, দেখে আমার ইনভেস্টিগেশন অফিসারকে জিজ্ঞাসা করেছিলেন যে পুরো রিপোর্টটা তো আমরা দেখলাম, আপনাদের কাছে অন্য কোনো সিসিটিভি বা অন্য কোনো ফুটেজ আছে যেখানে দেখা যাচ্ছে উনি মহিলাকে ধমকাচ্ছেন বা মহিলার সঙ্গে খারাপ ব্যবহার করছেন, আছে কিছু? সব কিছু করেছি, উনি বলেন যেটুকু বলেছেন। আমি যখন প্রশ্ন করলাম যে আপনার চাকরিটা তো, চাকরি তো একটা নিয়ে প্রশ্ন আছে যে চুরি করে চাকরিটা পেয়েছেন, তখন চুরি করার চাকরি চারিদিকে চলছে, না বলতে পারেন না। হ্যাঁ ঠিক আছে, আমি গিয়ে পিটিসি দিলাম। পিটিসি দেওয়ার পরও ক্যামেরা অফ হয় না, রুলস। আমি ওই ঘরটা থেকে বেরোলাম, রাস্তায় উঠলাম, উঠে টোটোতে উঠলাম, অতটা পর্যন্ত পুরো ফুটেজ আছে। তারপর আমি আমার শো করলাম। সূর্য তখন ডুবছে, লাল হয়ে আছে, সমস্ত মহিলারা দাঁড়িয়ে। আমি ভিজুয়ালটা খুব, মানে ভিজুয়ালি পারফেক্ট হোক এটুকু আমি খুব দেখতাম। আমি ইন্ট্রো দিলাম, শো শুরু করলাম, চারিদিকে ছোটো ছোটো তাল গাছ, তো করে কমপ্লিট করে আমি যখন ফিরছি, তখন থেকে আমার ফোন আসা শুরু যে এই তুই কোথায়, তো ফেরিঘাটে সবাই তোর খোঁজ করছে, পুলিশ খোঁজ করছে, কিছু কি হয়েছে? আমি বললাম না, কী হবে, আমি তোর মানে সাহসিকতাটাই আমার মূলধন ছিল, আর সততা। আমি তো জানি কিছু হয়নি, তো ভয় পাবো কেন? আমি ফেরিঘাটে এলাম। ফেরিঘাটে আসার পর আমাকে একজন অফিসার অ্যাপ্রোচ করলেন যে একটু থানাতে চলুন, একটু কথা আছে। আমি বললাম কিসের কথা? বললো না এখানে বলা যাবে না, কথা আছে, আপনি থানা চলুন। বলছি না, আমি কেন থানা যাব? আপনার প্রয়োজন আপনি এখানে বলুন। আমি ন্যাচারাল যে ব্যবহার করতাম লজিক দিয়ে, ফেরিতে উঠলাম। ফেরিতে উঠে আমার 5টা থেকে 6টার শো কমপ্লিট করতে 6:30 হয়ে যাচ্ছে। দিয়ে ফেরিতে গেলাম, অন্ধকার নামছে। ফেরি দেখলাম পুরো ঠিক এপারে এসে তার আগেই ফেরিটা ঘুরিয়ে নিল। তারপর বুঝতে পারলাম যে ফেরি ওইতে 2জন অফিসার বসে আছেন। বললাম কী হলো দাদা, ঘোরালেন কেন? আমি তো জানি আমার রাত্রে আবার শো আছে, আমাকে গিয়ে রাতে শো করতে হবে, বুলেটিন করতে হবে। ওখানে কি তুমি একাই ছিলে না তোমার সাথে? হ্যাঁ, আমার ক্যামেরাম্যান ছিল, আমার ড্রাইভাররা ছিল, পুরো টিমটা ছিল। আমার 2জন ড্রাইভার, ও পারে গাড়ি, এপারে তুমি, আমার 2জন ড্রাইভার। আমি ওইটা পুরো একদম ওইভাবেই চল, 2টো গাড়ি, 2টো ড্রাইভার, আমার ভিডিও জার্নালিস্ট 2জন, আমি প্রত্যেকে। দিয়ে আমরা তো ফিরি নিয়ে চলে এলো। এরপরে দেখলাম আমাদের রিপোর্টাররাও আছে। আমি কী হচ্ছে, ওরা না বলতে চাইছেন না। আমি বললাম কী কে? বলছে একবার থানাতে চলুন। আমি যে অসভ্যতামি হচ্ছে, ইয়ার কে করছেন আপনারা? থানাতে চলুন, কী বলার বলুন না। আপনি ফেরিটা ঘুরে নিয়ে চলে এলেন কেন? ওখানকার মানুষও প্রতিবাদ করলেন যে কেন ফেরি ঘুরে নিয়ে যাচ্ছেন? পুলিশ তো কোনো কথাই বলছে না।
আসলে এটা তো হারিয়ে ফেলেছিল, হুম এই মেরুদণ্ডটা হারিয়ে ফেলেছিল, তো কথা কি করে বলবো? আমি বলছি বলুন, দেখছি অফিসাররা একা একা আসছেন। বললাম কী হয়েছে বলুন। না আপনাকে থানায় যেতে হবে। আমি, থানায় কি যেতে হবে মানে? মা বাড়ির আবদার নাকি, থানায় কেন যাব? কি হয়েছে সেটা বলুন, কি কেস? না কোনো কেস না, একটা বিষয় আছে, একটু কথা বলো। তখন বোধহয় মামলাটা সাজাতে পারেনি। ওকে দিয়ে ঠিক 7টার আমাদের শো শুরু হচ্ছে, সেই সময় দেখলাম গতি বেড়েছে, অফিস জানে পুরোটা, জানার পর অফিস বললো লাইভে ঢোকো। সেই কমিউনিকেশন পুরোটা পেয়েছেন। যেমন বলছে থানা চলুন, বলছি আমি যাবো না, আমি তো বাড়ি যাবো, আমার তো কাজ হয়ে গেছে, আমি তো অফিস ফিরবো, আমি তো বাড়ি যাবো, বলুন কী বিষয়। না আপনাকে থানায় যেতে হবে। আমি বলছি যেতে পারেন না, যাবো না। বলছে না এটা খারাপ হচ্ছে। আমি বলছি খারাপ হচ্ছে মানে? থানা যেতে হবে বলছেন, থানা যেতে হবে, থানা চলুন। আমি যাব না। আমার কি কেস আছে আপনি বলুন, আমার লয়ার আসবে। আপনার যদি কোনো কেস থাকে আপনি বলুন। এটা তো আমি ভারতের নাগরিক হিসেবে আমার সংবিধান আমায় অধিকার দিয়েছে যে আমি কোন ঘটনায় আমাকে পুলিশ থানা যেতে বলছে এটা আমি জানতে পারি। আমি তো টেররিস্ট নয়, আমি নিশ্চয়ই। জার্নালিস্ট। নিশ্চয়ই আমি উত্তর দিয়েছিলাম আমি জার্নালিস্ট, আমি নট এ টেররিস্ট। আমি টেররিস্ট তো নয়, আমাকে উত্তর দিন। তখন কি বলছে? কোনো উত্তর নেই। আরে তো উত্তর দেবে কি করে, তখন তো চলছে খাতায় কলমে কাজ, শুধু অর্ডার এসেছে তুলে নাও। হুম কেন তুলে না ওটা আছে? হ্যাঁ কেন তুলে নাও ওটা আসেনি, তাহলে বলবে কি করে? পরে অফিসাররা বলেছেন অনেকে যে কি করে বলবো, আমাদের হাত দিয়ে পাপ হচ্ছে, আমরা নিজেরা বুঝতে পারছি, তুলে নিতে তখন কিন্তু আমি বিধায়ক নই, আমাদের সরকার আসেনি। আমি তখন হচ্ছে অভয়ার কাণ্ডের, তখন যদি সন্দেশখালি রুখে দিতেন তাহলে অভয়াটা হতো না। অভয়া কাণ্ডের কভারেজ করছি, সেই অফিসাররাই আমার সঙ্গে দেখা, কি ভালো আছেন? আমি জিজ্ঞাসা করলাম, হ্যাঁ ভালো আছি। কি কেস হয়েছিল? সবই জানেন পুরো, যা বলেছে আমরা করেছি, আর কী কেস। তো এই ঘটনা নিয়ে গিয়ে তো তারপর তো ভিজুয়াল পুরোটা সবার কাছে সমান, নিয়ে গিয়ে বসিয়ে রেখেছিল। 3-4 ঘন্টা বসে আছি, কেস জানতে পারছি না, কি কেস কেউ জানতে পারছে না। তারপর ঠিক হলো আমি নাকি ওই ভদ্রমহিলার শ্লীলতাহানি করেছি। হুম ভাবা যায়? ছেড়ে দিন, যখন এখন ex-CM তৎকালীন মুখ্যমন্ত্রীকে আমি সর্বসমক্ষে ক্যামেরার সামনে প্রশ্ন করলাম যে কোল স্ক্যামের টাকা আপনি কি গোয়া ইলেকশন লড়েছেন, ফাইল নিয়ে চলে যাচ্ছেন? এই দুটো প্রশ্ন আমার ছিল। তো এই দুটো প্রশ্নের মধ্যে শ্লীলতাহানি কি ছিল? ওকে ওইখানেও কেস ছিল? হ্যাঁ দুটো, আচ্ছা আচ্ছা আচ্ছা। দুটো কেস। আমি জানতাম শুধু এটা। দুটো প্রশ্ন, দুটো কেস। আচ্ছা আমি এই তৎকালীন পার্টটা তো যুবরাজ, এখন যিনি আমি ডিম এই খাচ্ছেন। পার্টটা তো আসতাম যে এই ধরো মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করার জন্য কি তোমার বিরুদ্ধে কেস হয়েছিল? হ্যাঁ হ্যাঁ, প্রচুর প্রশ্ন কেস। করার কেস? হ্যাঁ মানে কি কেস দেবে, কেসের কপি আমি যদি নিয়ে আসতে পারতাম, আমি জানতাম এত কেস নিয়ে কথা, আমি নিয়ে আসতাম, দেখাতাম, আমাদের অ্যাডভোকেটরাও হাসাহাসি করতেন যে কি কেস দিয়েছে। আমি শিয়ালদা স্টেশনে একটা প্রোগ্রাম করেছিলাম, সেই প্রোগ্রামে একটা ট্যাক্সি ছিল, আমি ট্যাক্সিকে রেন্ট নিয়েছিলাম এবং বলেছিলাম যে আমি ট্যাক্সির মাথায় উঠবো, বললো হ্যাঁ উঠুন, উনি সহযোগিতা করলেন ধরতে, পুরো ক্যামেরা রেকর্ড আছে। উঠলাম, শো করলাম, শো করার 2 সপ্তাহ পর যখন পুরো ভিডিওটা ভাইরাল, তখন আমার নামে একটা কেস এলো যে আমি নাকি ট্যাক্সি ড্রাইভারের কাছে চাবি ছিনিয়ে নিয়েছি, দিয়ে ট্যাক্সিটা অন্য জায়গায় ছিল, ট্যাক্সিটা জোর করে শিয়ালদা স্টেশনে নিয়ে এসেছি, এসে ট্যাক্সির উপর দাঁড়িয়ে এসব করেছি, তারপর ট্যাক্সিটা ভাঙচুর করেছি। আপনি কি বলবেন? এনারা কেস সাজাতেন, গামলা গামলা মামলা সাজাতেন, কিন্তু একটু তো বুদ্ধি খরচ করুন, অন্য কিছু বলতে পারতেন, যে জোর করে ট্যাক্সি নিয়েছিল, ট্যাক্সির টাকা দেয়নি, বা হচ্ছে মারধর করেছে অন্য জায়গায় নিয়ে গিয়ে। আমি তো ড্রাইভ করতেই পারি না, তো ট্যাক্সি আমি কি করে চালাবো? এবং সব থেকে একটা সুইটেস্ট পার্ট বলি, ট্যাক্সি ড্রাইভার তিনি নিজে অভিযোগ লিখেছেন ইংরাজিতে, খুব সুন্দর ভালো হাতের লেখায় লিখেছেন এবং সিগনেচারটাও করেছেন খুব সুন্দরভাবে ইংলিশে। আমার অ্যাডভোকেট দেখে বললেন যে ওই ট্যাক্সি ড্রাইভারকে আমার একবার দেখতে ইচ্ছা হচ্ছে, আমাদের প্রচুর অফিসের কাজ থাকে, ওনাকে যদি আমি ট্যাক্সি চালানো বন্ধ করে দিয়ে মোটা মাইনের চাকরিতে রাখি, উনি কি থাকবেন? অফিসারকে বলেছিলেন, অফিসার উত্তর দিতে পারে, অফিসার বুঝে গিয়েছে যে কি পয়েন্ট ধরে নিয়েছে, নিজের সিগনেচারটা পর্যন্ত ওকে দিয়ে করায়নি। এই কেসগুলো যখন কোর্টে উঠতো, জাজেদের রিয়াকশন কি হতো? তো আর কি, আমি তো কোনোদিন, আমি শুধু সন্দেশখালী মামলা একবার কোর্টে অ্যাপিয়ার করেছি, আর শিয়ালদার 1-2 বার গেছি, কিন্তু আমাকে কোর্ট রুম পর্যন্ত যেতে হয়নি, আর খুব ব্যস্ততার মধ্যে আমাদের কাজ করতে হতো। তো
বিচারপতিরাও আসতেন, বলতেন যে কেস এসছে, আইন তো সবার জন্য সমান। কোর্টে আপনি যখন কোর্টে যাচ্ছেন, মামলা ভুলভাল পলিটিক্যাল প্রেশারে তখন সাজিয়েছে, কোর্ট যখন যাচ্ছেন ওনাদেরও তো একটা কোনো জায়গায় বাউন্ড সংবিধান, আইন, ওখানে কোনো ম্যানিপুলেশন চলবে না। আমাদের একমাত্র জায়গা ছিল 2011 থেকে 2026 পর্যন্ত যে জায়গায় গিয়ে মানুষ জাস্টিস পেত, সেটা হচ্ছে কোর্ট। কোর্ট ছিল বলে আজ এসএসসির এত বড় স্ক্যাম সামনে এসেছে। অ্যাবসলিউটলি। কোর্ট ছিল বলে আজ আমরা চোর কারা এটা চিনতে পেরেছি, বুঝতে পেরেছি। কেউ কোনোদিনই স্বপ্নেও ভেবেছিল যে শিক্ষামন্ত্রী অ্যারেস্ট হবে? কোনো দিন ভেবেছিল? কি ন্যারেটিভ ছিল? আরে ওরা পাস করতে পারেনি তাই চাকরি পায়নি। 2021 ইলেকশন মিটে যাওয়ার পর আমি ওই গান্ধী মূর্তিতে গিয়ে বসে জিজ্ঞাসা করেছিলাম প্রথম যে আপনারা বসে আছেন কেন? বলছে আমরা চাকরি পাইনি। আমি কেন পাননি? প্রশ্ন করলে সওয়াল করনে সে সব মিল যাতা হ্যায়। প্রশ্ন করলাম কেন পাননি, ওনার পেপার দেখালেন। আমার এখনও মনে আছে ওখানে পলাশদা, কাবেরীদি, হ্যাঁ, তারা পেপার দেখিয়ে বললেন যে দেখো আমরা কিন্তু পাস করেছি, আমাদের র্যাঙ্ক জাম্প হয়েছে, আমরা এই র্যাঙ্ক পেয়েছিলাম। সাদা খাতায় যারা দিয়েছে তাদেরকে দেখুন নিচ থেকে তুলে নিয়ে গেছে। আমি বিগ স্ক্যাম। আমি তখন এসে আলোচনা করলাম, রিপোর্টিং করলাম, তারপর আস্তে আস্তে সবাই করলো। প্রথম তো বলা হতো তুই কি পাগল আছিস, এই ঘটনা নিয়ে করছিস, কেউ দেখবে না, মানুষ সবাই জানে যে ওরা রেজাল্ট করতে পারেনি তাই চাকরি পায়নি, বসে আছে, তুই খবর করছিস। অনেক সাংবাদিকও বলেছেন, বরিষ্ঠ সাংবাদিক বলেছেন, এখনও তিনি সাংবাদিকতা করেন, আমার সেই দিনের কথা মনে আছে। তিনি এডুকেশন বিটও করেন। তাই আমি বলছি দেখি করি, করার পরে বিগ স্ক্যাম সামনে এসছে। এডুকেশন স্ক্যামটা কেউ কোনোদিন নজর দেয়নি। কোল স্ক্যাম, বালি, এই আবাসের বাড়ি নেই, এই নেই, ওই, এই স্ক্যামগুলোতে সবার, এই দুর্নীতিগুলোতে সবার নজর ছিল। কিন্তু এডুকেশন স্ক্যামটি ইজ এ বিগ জায়ান্ট। এটা নিয়ে কেউ না, আমরা তো ভাবতেই পারিনি যে এটা হতে পারে, বা এই মেন্টালিটিটা মানুষের মাথায় আসতে পারে। খুব অন্যায়। আমি তো উদাহরণ দিয়ে বললাম, এর থেকে খারাপ কিছু হয় না। এটা একটা রাজ্যের ভবিষ্যৎকে নিয়ে চিনিমিনি খেলা। হ্যাঁ, এবং কতগুলো জেনারেশন নষ্ট। আপনি একটা ভুল পাঠাচ্ছেন, সে কাকে পড়াচ্ছে, কি তৈরি মানে হচ্ছে। এটা অনেক বেশি যারা চাকরি হারিয়েছে সেটা তো ডেফিনেটলি তাদের পরিবার ক্ষতিগ্রস্ত, আগামী প্রজন্মকে নষ্ট করে দিল। একদমই তাই। যে তাদের হাত দিয়ে, এই অযোগ্যদের হাত দিয়ে যে লক্ষ লক্ষ মানে ছাত্রছাত্রীরা পড়াশোনা করলো, তাদের জন্য অনেক বেশি ক্ষতি। আমি আরেকটা প্রশ্ন জিজ্ঞেস করবো, আমি মানে অনেক গল্প হচ্ছে যেহেতু, সেটা হচ্ছে এই যে ধরো যখন তুমি অভিষেক বন্দ্যোপাধ্যায় বা মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করেছো, তারপরে শেষ হয়েছে, ওই মুহূর্তে তোমার উপর আক্রমণের কোনো সম্ভাবনা ছিল না তখন? হয়েছে। যখন তৎকালীন স্বঘোষিত যুবরাজ পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে 40 মিনিট বলে যায়, কেউ কোনো প্রশ্ন করে না। আমি ছিলাম আমার স্টুডিওতে, সেখান থেকে বেরিয়ে যখন বলছে, লাইভ কেটেছে, বললাম লেপেল খুলে, আমি বললাম বেরোই, আমি যাই, অফিস পারমিট করলো, বলে হ্যাঁ যাও। ওখান থেকে গাড়ি নিয়ে আমাদের গোদরেজ ওয়াটার সাইড থেকে, তখন ইডি অফিস খুব কাছেই, ঢুকে গেলাম। আমি ঢুকেও 10 মিনিট ওনার কথা শুনেছিলাম। আমার তখন আমি মানে স্টপওয়াচ অন করেছি যখন থেকে বলতে শুরু করেছি। 40 মিনিটের বেশি বলেছেন উনি, একটা সিঙ্গেল প্রশ্ন ছিল না। কেন ছিল না? আমি ফার্স্ট প্রশ্ন করি, উনি ঠিক তার 2 মিনিট আগে যে লাইনটা বলেছেন সেই লাইনে, যে আমি কথা দিলে কথা রাখি। আমার প্রশ্ন ছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায়, আপনি বলছেন কথা দিলে আপনারা কথা রাখেন, আপনারা তো কথা দিয়েছিলেন ডবল চাকরির, কথা রেখেছেন? আমি প্রশ্ন করবো না? আমি যুব সমাজ থেকে আসি, আমারও তো স্বপ্ন ছিল যে আমিও মায়ের হাতে রান্না ভাত খাবো, আমিও একটা চাকরি করব সরকারি, আমিও পড়াশোনা করেছি, আমার রেজাল্ট ভালো। সেই জায়গায় যেতে পারিনি কেন? এনাদের জন্য। এনারা পরিবেশটা নষ্ট করেছিলেন। প্রচুর গ্রামের সাধারণ মানুষ স্বপ্ন দেখেন তার ছেলেটা একটা সরকারি স্কুল টিচার হোক। প্রথম স্বপ্ন গ্রামের স্কুল টিচার হোক। কারণ স্কুল টিচার, শিক্ষক হওয়া মানে শুধু টাকা রোজগার বা পারিবারিক সচ্ছলতার জন্য নয়। স্কুল শিক্ষক মানে একটা সম্মানের জায়গা, গুরুর জায়গা। সেই জায়গাটা এনারা নষ্ট করে দিয়েছেন। কোন কোন জায়গায় আঘাত মেরেছেন, সমাজটাকে নষ্ট করে দিয়েছেন।
একজন শিক্ষক আগে যখন রাস্তা দিয়ে যেতেন, সাইকেলে হোক, বাইকে হোক, গাড়িতে হোক, রাস্তায় সমস্ত গাড়ি দাঁড়িয়ে যেত, নেমে প্রণাম করতেন। আমরাও করেছি। মাস্টারমশাই ভালো আছেন? নমস্কার, চিনতে পারছেন? আমি অমুক ব্যাচের, চিনতে পারছেন? তো এই সমাজটাকে নষ্ট কারা করেছে? ক্ষমা হওয়া উচিত নয়, ক্ষমা হওয়া উচিত নয়। আমি প্রশ্ন করেছি ঘুরিয়ে, হ্যাঁ হচ্ছে না চাকরি? হ্যাঁ, আপনি করে চাকরি করছেন, আপনার মাথায় এটুকু বুদ্ধি নেই? আর সব থেকে বোকা আপনি। আমি যেখানে চাকরি করতাম সেটা কোনো সরকারি প্রতিষ্ঠান নয়। সরকার ফ্রিতে জমি দিয়ে ওই শিল্পটাকে নিয়ে আসেননি, আর ওটা শিল্পও নয়। একটা মানে ভারী শিল্পের কথা বলছি। হ্যাঁ, বাড়ি শিল্পে হ্যাঁ, যত মানুষের হ্যাঁ, হ্যাঁ, কর্মসংস্থান হয় সেটা তো আপনার কি ভূমিকা আছে? আপনাদের একটাই ভূমিকা আছে, বেশি চুরি করেছেন, দুর্নীতি করেছেন, তাই প্রশ্ন করার জন্য আমাদের মতো সাংবাদিক দাঁড়াতে হয়েছে। শিক্ষার কথা যখন আসলো, যদিও আমি অনেকটা বড় ক্ষেত্র জুড়ে প্রশ্ন করছি, গোটা দেশে একটা সমস্যা দেখা যাচ্ছে, যার আমি জানি না যে এই মুহূর্তে তুমি কতটা উত্তর দেওয়ার জায়গা আছো স্টিল। সেটা হচ্ছে যে নিট এক্সাম নিয়ে একটা বাচ্চাদের মধ্যে বা জেনজির মধ্যে তীব্র আক্রোশ দেখা গেছে, যে বারবার পরীক্ষা দিতে হচ্ছে এবং বিভিন্ন প্রশ্নপত্র লিক হচ্ছে। সেটাও তো কোথাও গিয়ে নেগেটিভ ফেলবে না? আমি এটাকে স্ক্যাম বলছি না, এটা কি ইরেগুলারিটিস বা কোথাও অ্যাডমিনিস্ট্রেশনের অভাব? সঠিক প্রশ্ন। বিরাট বড় সিন্ডিকেট, যে সিন্ডিকেট চাইছে সরকার ভাবমূর্তি খারাপ হোক, সরকার একটু হলেও অস্বস্তিতে পড়ুক, প্রশ্নপত্র ফাঁস। সরকার তো নিজে প্রশ্নপত্র ফাঁস করছে না, একটা সিস্টেম করছে। এই রাজ্যে যেমন করতো, শাসক দলের কিছু লোক প্রশ্নপত্র পেত, বিক্রি করে দিত টাকা দিয়ে। কিন্তু এইটার দেখুন লিক করে দিয়ে সর্বসমক্ষে নিয়ে আসা হচ্ছে। একটা পরীক্ষা করাতে গেলে যে খরচটা হয়, বিশেষ করে আমি এই যে গভর্নমেন্টের কথা বলছি, বিজেপি গভর্নমেন্ট, ভারত সরকার, তারা কিন্তু এটা নজর রাখে যে আমার যে লোক লাগছে, আমার যে খরচ লাগছে, সেটা যাতে আমি কমিয়ে, খরচ কমালেই তবে সঞ্চয় বাড়বে, হুম। সেটাতে আমি যাতে কাজ করতে পারি। তো যতবার পরীক্ষা হচ্ছে একটা খরচ রয়েছে এবং ভাবমূর্তি নষ্ট হচ্ছে। আমি জানি যে কি বড় একটা অপ্রস্তুত বা অস্বস্তিতে রয়েছে এটা নিয়ে। এটা আমরা নিজেরাও আলোচনা করেছি। এই যে সিন্ডিকেটটা চালাচ্ছেন, যারা ভেবেছেন কিছু স্টুডেন্টকে আমি ওই জায়গায় বসিয়ে দিলাম, হিরো শিক্ষক নিজেকে ভাবেন, তার নামে বড় বড় ব্যানার পড়ে, দিয়ে আমি এটা করে যাব, অস্বস্তি ফেলবো, সরকার ছেড়ে দেবে? ছাড়বে না। এবং এটা সত্যিই খারাপ হচ্ছে। এটা আরও নজর দেবে, আরও নজর দেবে। কিন্তু আমি আবারও বলছি যে স্লিপার সেলের মতো কোনো যদি সিন্ডিকেট রাজ ঢুকে থাকে, আমার যেটুকু মনে হয়, আমার ব্যক্তিগতভাবে বলছি, আলোচনা করে যেটুকু আমরা যারা এডুকেশন নিয়ে আলোচনা করি লাগাতার, তো সেখানে যেটুকু বুঝতে পেরেছি, এটা একটা বিগ কনস্পিরেসি। এটা সলিউশন হবে, এবং যখন সলিউশন হবে, এমন বড় মাথা গ্রেফতার হবেন যিনি নিজেকে খুব হিরো ভাবেন। আমার মানে আমাদের যেটুকু মনে হয়েছে, করছে, ইচ্ছা করে করছে। শুরুতে একটা জনরস ছিল এবং পশ্চিমবঙ্গে একটা বিখ্যাত হয়ে গেছিল যে ডিম থেরাপি, মানুষকে ডিম ছুঁড়ে ছুঁড়ে মারা হচ্ছিল, মানে মানুষ বলতে যাদের উপর আক্রোশ ছিল, তৃণমূল নেতাদের উপর। সেখান থেকে কোথাও গিয়ে দেখা যাচ্ছে যে এখনও সেটা থামছে না, একটা অতিরিক্ততা হয়ে এসছে বিষয়টা, যে যখন যাকে পাচ্ছে ডিম ছুঁড়ে মারছে। সো আজকের ডেটে এই বিষয়টা নিয়ে এই আক্রোশটা কি কোথাও থামার সময় এসে গেছে বলে বিধায়ক সন্তু পান মনে করেন? এবং বা আজকের ডেটেও যদি এটা কন্টিনিউয়েশন হয়, তাহলে আমরা পজিটিভ কাজ কখন করব? আমি একটা কথা বলি, এই যে কালচার, এই কালচারকে আমরা কোনোভাবেই সমর্থন করি না। রাজ্য সভাপতি সমর্থন করেন না, আমাদের সরকার সমর্থন করে না, আমি ব্যক্তিগতভাবে সমর্থন করি না। আইনের শাসন মানে পুলিশ ব্যবস্থা নেবে, অভিযোগ হবে, পুলিশ যাবে। কিন্তু আপনি দাদা ত্রিলোচন মাহাতোর কথা শুনেছেন? আমি বলছি আমি বেলেঘাটার ঘটনা শুনেছেন? 21-এর পোস্টফুল ভায়োলেন্স আর 26-এর ডিম থেরাপি। আমি কিন্তু একবারও বলছি না যে আমি এটাকে সমর্থন করছি না, কিন্তু তারপরে বলছি 26-এর ডিম থেরাপি পার্থক্য কোনটায়? 26-এ দেখতে পাচ্ছেন আইনের শাসন মেনে পুলিশ গ্রেপ্তার করছে, মানুষ ডিম ছুটছে, আক্রোশ দিচ্ছে। ওটা ডিম না হয়ে যদি বম হতো, কি সিচুয়েশন হতো? মানুষ যে আক্রোশে ছিল, আপনি তো মানুষকে সবাইকে অ্যারেস্ট করে ঢুকিয়ে দিতে পারবেন না জেলে।
আক্রোশ তো ছিল। ত্রিলোচন মাহাতোকে বিজেপি করার জন্য ঝুলিয়ে দিয়েছিল। মানুষ প্রশ্ন করতো বলে বাড়িতে বাড়িতে এসে হুমকি দিত। কত মহিলাকে সন্দেশখালী স্টাইলে অত্যাচার করেছে। আমি তো বিভিন্ন ঘটনায় দেখছি মহিলারা বেশি করে ডিম দিচ্ছে। সব্যসাচী যাকে অ্যারেস্ট করা হয়েছিল, সব্যসাচী বাবু বলতেই হয়, তো ওনাকে অ্যারেস্ট করা হয়েছিল, কারা ডিম মেরেছে আমি ছবিতে দেখলাম, তো সব মহিলারা। এবং কি বলছে বক্তব্যে, যে উনি অত্যাচার করেছেন। এরা মহিলাদের উপর সব থেকে বেশি অত্যাচার করেছে। আমার তারকেশ্বর বিধানসভাতেও 2 জায়গায় 2টো ঘটনা ঘটেছে। আমি সঙ্গে সঙ্গে ফোন করে জানার চেষ্টা করছি যে আমাদের কেউ ছিল। এটা যদি হয় তাহলে কিন্তু আমি অফিসে গিয়ে দেখে নেবো এটা। বলে না দাদা আমাদের কেউ ছিল না। আমি বলছি ভিডিও পাঠা, পুরো গোটা সংবাদ মাধ্যম ছিল যারা। বললাম ভিডিও দিন। আমি ক্লিন করে আমার দপ্তর থেকে দেখলাম যে আমাদের কোনো কর্মী ছিল কিনা। থাকবে না, কারণ আমরা এটা সমর্থনই করি না। আমাদের রাজ্য সভাপতি সমর্থনই করেন না, আমাদের পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী সমর্থনই করেন না। মানুষ করছে। কিন্তু আমি আবারও বলছি, গুলির জায়গায় যদি ডিম ছোঁড়ে, ডিমের ঘা খায়, বমের জায়গায় যদি ডিমের ঘা খায়, তাহলে আপনাকে ভাবতে হয় সত্যি পরিবর্তনটা এসেছে, রামরাজত্ব প্রতিষ্ঠা হয়েছে। এই যে ধরো, যখন তোমাদের একটা সাংবাদিক হিসাবে কাজ করতে চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে, তখন একটা পরিবেশ ছিল। আজকে সরকার পরিবর্তন হয়েছে, কিন্তু যখন দেখা যায় যে যে সমস্ত এমপিরা তখন এই সাংবাদিকদের নিয়ে প্রশ্ন করতো, বা তখন এই বিভিন্ন আন্দোলনের সময়ও তৃণমূলের ফেভারে কথা বলেছে এবং বিজেপিকে চরম সমালোচনা করেছে, তারা যখন ইন্ডিয়ার পাশে বসছে, তখন একটা খারাপ লাগে না? তাহলে আমি যদি জিজ্ঞাসা করি সাধারণ মানুষের, নট আ পলিটিশিয়ান, যে আমরা যারা দেখছি, তারা তো প্রশ্ন করতেই পারি যে এটা কিসের পরিবর্তন হলো? আমি কাকলি ঘোষ দস্তিদার থেকে আরম্ভ করে এন্টার একটা বড় সংখ্যাকে বলতে পারি। একদম ঠিক বলেছেন। আমি একটা কথা বলি, পরিবেশ পরিস্থিতি ভালো হয়েছে, স্বাভাবিক হয়েছে, এটা প্রমাণ করে দেয় ওনারা যেটা বারবার বলছেন, ওনাদের কথা অনুযায়ী বলছি, যে ওনারা দলে প্রতিবাদ করতে পারেননি, বলতে পারেননি অন্যায় হচ্ছে, বারবার বলেছেন, শোনা হয়নি। কিন্তু আপনি ভাবুন, রামরাজত্ব এটাকেই বলে যে বিরোধী রাজনৈতিক দলেরাও তারা স্বাধীনতার সঙ্গে কথাটা বলতে পারছে, তাদের মত রাখতে পারছে। এটা কোনো পলিটিক্যাল গেম নয় যে আমরা সরকার এসেছি, চাপ দিচ্ছি, চলে আসো। ওনারা নিজে থেকে আসতে চাইছেন, নিজেদের মতো করে পার্টি করেছেন। আমি যেটুকু জানি, নিজেদের মতো করে পার্টি করেছে, নিজেদের মনে হয়েছে যে সত্যি বিজেপি দেশের জন্য কাজ করছে, রাজ্যের জন্য কাজ করছে, আমরা আসি। আমরা তো বিজেপিতে জয়েন করাইনি, আমি একটা কথা বলি, কেউ করতেও দেবে না। একটা হয় থিওরিটিক্যাল, একটা হয় প্র্যাকটিক্যাল, হ্যাঁ। ঠিক আছে? সে সরাসরি আমি নিলাম না, আমি সাপোর্ট নিলাম, দ্যাটস এ ডিফারেন্ট। না, নিলাম না, ওই তর্কে এলো। যাচ্ছি না। আমি হ্যাঁ। বলছি যে যে মানুষগুলো তখন তৃণমূলের হয়ে বলেছিল, বিজেপির বিরুদ্ধে বলেছিল, আজকে বিজেপির ফেভারে বলছে, তারা কি আদৌ পরিবেশের জন্য বলছে, নাকি তারা তো বাস্তবে আমরা যেটা বুঝতে পারছি নিজের স্বার্থ সিদ্ধির জন্য বলছে? দেখুন না স্বার্থসিদ্ধি হয় কিনা দেখুন। এটা বিজেপি, ভারতীয় জনতা পার্টি, সেই দিনকার পার্টি যেদিন 2টো এমপি ছিল, সেই দিনকার পার্টি। একটা এমপি কম পড়েছিল বলে একটা সদ্য সরকার চলে গিয়েছিল। এই রাজনৈতিক দলের মতাদর্শটাই মূলধন। এই রাজনৈতিক দলের দেশ সর্বোপরি, নো কম্প্রোমাইজ। দেখুন না ভরসাটা কোন? এটা অটল বিহারী বাজপেয়ীর দেখে যাওয়া স্বপ্নের বিজেপি, এটা লালকৃষ্ণ আডবাণীর তৈরি করে যাওয়া বিজেপি, এটা শ্যামাপ্রসাদ মুখার্জির মতাদর্শে চলা বিজেপি। তবে আমাকে বলো, হুগলি জেলা বা তারকেশ্বরে কাদেরকে গ্রহণ করতে বিজেপি রাজি আর কাদেরকে গ্রহণ করতে রাজি নয়? গ্রহণ যারা বিজেপির হয়ে কাজ করেছেন, যারা চেয়েছেন সত্য সনাতনের জন্য, হিন্দু সুরক্ষার জন্য, বাংলার মাটি সুরক্ষিত হোক, বাংলার মহিলারা সুরক্ষিত হোক, বাংলার ছেলেমেয়েরা চাকরি পাক, স্কুলগুলো ভালো হোক, তারা প্রথম থেকে যারা লড়াই করছেন তাদেরকেই গ্রহণ করা উচিত। তারা যারা রয়েছেন তাদেরকেই গ্রহণ করা উচিত। বাইরে থেকে গ্রহণ করার কোনো প্রসঙ্গই আসছে না, কোনো প্রসঙ্গ আসছে না। ওকে, আমি রাজনীতিতে আসা অঙ্কুরোদ্গম হওয়ার পর্যায়ে রয়েছি, একটা ছোট্ট চারা। আমার মাথায় এটুকুই বলে, যেটা মানুষ চায় সেটাই হোক। কারণ আজকে আমাদের যতজন বিধায়ক জিতেছেন, যতজন এমপি জিতেছেন, গোটা ভূভারতে একটাই মূলধন কোনো রাজনৈতিক দলের, সেটা হচ্ছে মানুষ, মানুষের রায়। মানুষ
কত বড় শক্তি হুম বাম আমলে আপনি দেখেছেন। বাম আমল থেকে বাম শাসন কার্যত হাওয়ার মতো উড়ে গিয়েছিল। তৃণমূল এবারেও যে কনফিডেন্স ছিল যে আমরা সরকারে আসছি, 4 তারিখের পর ডিজে বাজবে, চুল্লিগুলো বাগিয়ে রাখুন, আমাদের ওখানকার এমএলএ প্রচুর থান জড়ো করেছিলেন, থান রাখুন, কনফিডেন্স ছিল। কিন্তু মানুষ সব থেকে বড় শক্তিশালী, তাই মানুষকে প্রায়োরিটি বিজেপি দেয়, দিয়ে এসেছে। আপনি আমাদের সংকল্পপত্র দেখতে পারেন, কোন আমলে বলা হয়েছিল কাশ্মীরের এই পরিস্থিতি আমরা স্বাভাবিক করব, করেছে। কথা দেওয়া মানে মাথা দেওয়া, ইউসিসি বলেছে হুম করতে চলেছে। কথা দিলে মাথা দেয়। আর আমি যেটুকু পার্টিতে এসে যত দিন আছি বুঝতে পেরেছি, আমি বাইরে থেকে দেখতাম, ভেতরে ঢুকে বুঝতে পেরেছি ওনাদের একটাই মোটো, একটাই লক্ষ্য, দেশ দেশ দেশ, মানুষ মানুষ মানুষ। এর বাইরে কেউ প্রায়োরিটি পায় না, এনি ওয়ান, কাউকে প্রায়োরিটি দেওয়া হয় না। মানুষ কি চাইছে, এটা দেশের সুরক্ষার জন্য ঠিক আছে কিনা, এই দুটো ক্যাটাগরি মেনটেন হয়। কার স্বার্থ সুরক্ষিত হলো, হুম কে কি করলো, আজ পর্যন্ত আমি যতগুলো মিটিং অ্যাটেন্ড করেছি। তাহলে এই তোমার ক্ষেত্রে আমি যদি জিজ্ঞেস করি, সেটা হচ্ছে যে তোমার সাংবাদিক থেকে রাজনীতিতে আসার, আমরা তো একটা প্রেস কনফারেন্সের সময়সীমা দেখেছি, মানে টাইম লাইন দেখেছি। তার আগে তো নিশ্চয়ই কথাবার্তা বা ইত্যাদি একটা হয়। আমি বলছি এই এই আশাটা কিভাবে, আর 2 নম্বর কেনর কিছুটা তুমি আমাকে বলেছো, আর যদি একটু ডেসক্রাইব করো যে কেন, আরেকটু যদি কোনো পয়েন্ট থাকে যে এই সাংবাদিকতা ছেড়ে রাজনীতিতে আসা, যদিও এর কিছুটা তুমি আমায় বলেছো। কামারপুকুর থেকে কলকাতা আমি সত্যি সাংবাদিক হতেই এসেছিলাম। হুম আমার কর্মজীবন শুরু হয়েছিল সেখানকার একটি স্থানীয় সংবাদ মাধ্যম দিয়ে। হুম তারপর আমি এত বছর ধরে, প্রায় 12 বছরের কাছাকাছি, আমি ছাত্র জীবন থেকে বিএ ফার্স্ট ইয়ারে আমি ভর্তি হয়েছিলাম, সেই স্থানীয় সাংবাদিক চ্যানেলে আমি কাজ করতাম। ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার করে একটা লং টাইম আমি লড়াই করে একটা জায়গায় বসেছিলাম। আমি তো একটা ভালো জায়গায় ছিলাম, আমাকে গোটা বাংলার মানুষ ভালোবাসা দিয়েছেন, পরিচিত ছিল। তারপর আমি ছাড়লাম কেন, এই প্রশ্নের উত্তর তো তার একটাই কারণ, আমি নিজের কাছে অনেস্টিটা ধরে রাখতে চাই। আমার কাছে যদি আমি ভাবতাম যে আমি চেয়ারে বসবো, পেছনের দরজায়, যেটা এতদিন করে যেতেন টপ বসেরা, যে উদাহরণ দিলাম, সেটা করব, পারতাম না। যদি শাসক দলের নাম তৃণমূল হতো, বিজেপিতে এটা হয় না। দ্বিতীয়ত আমি আমার অনেস্টি, আমি করব না। অনেকেই চেষ্টা করছে, কিন্তু আমি চেষ্টা করলে করব না। আমার ধক আছে, ভগবান আমাকে সেই ক্ষমতা দিয়েছেন। আমি প্রতি সোমবার দেবাদিদেব মহাদেবের কাছে এটাই চাই যে মহাদেব আমার কিচ্ছু চায় না, শুধু আমার তোমাকে চাই, তুমি আশীর্বাদ রেখো। সেই ধকটা আছে। আমি 2 ঘন্টার মধ্যে সিদ্ধান্ত নিয়েছি, কোনো কিছু ভাবিনি। আমি চুপচাপ বসেছি, আমার কি করা উচিত। আমার বাবা মাকে ফোন করেছি, বাবা মা বলেছে তোমার জীবনে আজ পর্যন্ত আমরা কোনো ডিসিশন চাপিয়ে দিইনি, তোমার যেটা ভালো মনে হয় সেটা করো। আমি দেখেছি যে আমি যদি আজ এই সিদ্ধান্ত না নিই, তাহলে আমি পরবর্তী ক্ষেত্রে যাতে আফসোস আমার না হয়। আমি সিদ্ধান্ত নিয়েছি, আমাকে কিন্তু বলা হয়নি তোমায় বিধায়ক করব, তোমায় নেতা বানাবো। আমি একটাই অপশন দেওয়া হয়েছিল, তুমি এসে লড়াই করতে চাও, তুমি লড়াকু ছেলে, তুমি চাও, হ্যাঁ কি না? বললাম হ্যাঁ চাই। কারণ আমি সেই আর্তনাদটা দেখেছি, রেশনের লাইনে দাঁড়িয়ে সব 2 কিলো পান দিচ্ছে 1 কিলো। আমি সেই লড়াইটা দেখেছি যে আমার বাবা চাষ করে, 6 বিঘে জমি চাষ করে, ধান ফলিয়ে, আলু ফলিয়ে, তিল ফলিয়ে, হাড়ভাঙা পরিশ্রম করে আমার টিউশনের বেতন দিতে পারেনি। আমি সেই লড়াইটা দেখেছি। আমার টাকা পয়সার জন্য আমার বোনকে ভালো স্টুডেন্ট হয়েও ডাক্তারিতে না যেতে পেরেও নার্সে আসতে হয়েছে। আমি সেই দিনগুলো দেখেছি, আর আমি প্রতিটা মানুষের মধ্যে সেই দিনগুলো খুঁজে পাই। যেখানেই কেউ আর্তনাদ করে আমি ছুটে যাই, আমি 7-5 দেখি না। আমি ভেবেছি যে এটা আমার কাজ করার সুযোগ আসছে, আমি করছি। ভগবান সুযোগ দিয়েছেন, আমার রাজনৈতিক দল সুযোগ দিয়েছে, আমি কাজ করছি। এখানেই দাঁড়িয়ে জিজ্ঞাসা করছি, সেটা হচ্ছে যে একটা এক্সিস্টিং চলে আসা সিস্টেম, মানে বিউরোক্র্যাটস বা সমস্ত
অ্যাডমিনিস্ট্রেশন, সেটা তো একটা পুরনো অভ্যাসে রীতিমতো চলে, যেটাকে ওই বাঁধ ভেঙে দাও বিষয়টা এক ঝটকায় হয় না। মানে মানুষের যেরকম এক্সপেকটেশন আসে যে একটা সরকার পরিবর্তন হয়ে যাবে, সব কিছু 180 ডিগ্রি ঘুরে যাবে, যেটা বাস্তব নয়। সেখানে করাপশন ফ্রি সিস্টেম কি ডেভেলপ করা সম্ভব হ্যাঁ। এত সহজে? সম্ভব, সেটা করছে, চেষ্টা করছেন, সেটা চেষ্টা করছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, সেটা চেষ্টা করছেন সেন্ট্রাল নেতৃত্ব, সেটা চেষ্টা করছেন আমাদের প্রচুর ভালো ব্যুরোক্র্যাটস রয়েছেন, যাদেরকে এতদিন তারা মানুষের ভালো চেয়েছিলেন বলে তাদেরকে সাইডলাইন করে রেখেছেন। মহিলাদের সুরক্ষার জন্য দময়ন্তী সেনকে ঘুরিয়ে আনা হয়েছে, আপনি নিজেও জানেন। হুম। এতদিন বাংলার ভালো যিনি চেয়েছিলেন সুব্রত বাবু, তিনি এসেছেন। আমি তো দুটো নাম নিলাম, আরো অনেক নাম আছে যারা চান যে বাংলাটা সত্যি একটা সোনার বাংলা তৈরি হোক। বাংলা, তুমিও জানো আমিও জানি, দুজনেই হুগলির ছেলে। গঙ্গার এপার ওপার কি ছিল আমরা ইতিহাসেও পড়েছি। গোটা দেশকে পথ দেখাতো আজকে সেই বাংলার পরিস্থিতি কি, আমাদের সবাইকে আসতে হবে। ফাইন্যান্সিয়াল ক্যাপিটাল ছিল কলকাতা। হ্যাঁ, এবং আমাদের সবাইকে এগিয়ে আসা উচিত, যারা কৃষি কাজ মানে করে। একটা সময় ছিল যখন গোটা হ্যাঁ। পৃথিবীর বুকে 1 নম্বর শহর লন্ডন, 2 নম্বর শহর কলকাতা ইয়েস, ছিল। এবং লন্ডনের আদলে কলকাতাটাকে তৈরি করা হয়েছিল। টেমস নদীর এপাশে ওপাশে যেমন লন্ডন ছিল, ঠিক এই একইভাবে হাওড়াতে ইন্ডাস্ট্রি, কলকাতায় অফিস, সুন্দর পরিকল্পনাতে ছিল। শেষ করেছে কে? সিপিএম থেকে শেষ শুরু, আর শেষ তুলির টানটা, যিনি তুলি টানতে খুব ভালোবাসেন, তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে শেষ হয়ে গেছে গোটা বাংলাটা। কি দরকার ছিল যে আমি তোমার টাকা নেব না, তোমার স্কিম নেব না, তোমার কাজ করতে করুন না। স্ক্যাম কেন ইন্ট্রোডিউস করিয়েছেন? কেন টাকা নিয়ে চাকরি হবে মানুষের? মানুষ তার যোগ্যতায় চাকরি পাবে। আর আধিকারিক যারা এখনও ভাবছেন মাংসের ঝোল খাওয়ার মতো, হাতে একটু বন্ধ থেকে যায় না, হ্যাঁ, আর ভাবছেন যে তৃণমূল আমলেও যা ছিল এই আমলেও তা থাকবে না। অপারেশন শুরু হয়েছে, এই তো সবে কলির সন্ধে, অডিট হচ্ছে, জেলে যাবেন। যারা চুরি করেছেন তাদের জায়গায় ঘর নয়, শ্রীঘর। এই সূত্র ধরে কথা বলি যে মুখ্যমন্ত্রীও বলছিলেন যে ডিসেম্বর মাসে মিউনিসিপ্যালিটি ভোট হওয়ার সম্ভাবনা একটা রয়েছে। সেখানে দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস থেকে যারা কাউন্সিলর হিসেবে মানে জিতেছিলেন, বহু পুরসভাতে অলরেডি তাদের বোর্ড ভেঙে দিয়েছে। একটা মানে ঝড়ের বেগে তৃণমূলের বিজেপিকরণ বা তৃণমূল থেকে বিজেপি আসার জন্য আপ্রাণ চেষ্টা চলছে। সেইখানে কি বিজেপি ফিল্ট্রেশন লাগাতে পারবে? কারণ আমি এই প্রশ্নটা এই কারণেই করছি, এটা খুব গ্রাউন্ডের বিষয়, এটা শুধুমাত্র এমএলএ এমপির বিষয় নয়। এই হাজারে হাজারে কাউন্সিলর কিংবা পঞ্চায়েত মেম্বার, যেগুলো কার্যত মিডিয়ার মধ্যে আসবে না, এবং তুমি একটা এমন সিটে জিতেছো যেখানে একটা পঞ্চায়েতের একটা বিশাল অংশ রয়েছে বা একটা মিউনিসিপ্যালিটিরও অংশ রয়েছে। সেই মিউনিসিপ্যালিটি কিংবা পঞ্চায়েত থেকে যদি কাউন্সিলররা আসতে চায় বা পঞ্চায়েত সদস্যরা আসতে চায়, ফিল্ট্রেশন কি থাকবে, নেওয়া হবে কি হবে না, স্ট্র্যাটেজি কি? NO, নো। যারা এতদিন ঘাম ঝরিয়ে, কেস খেয়ে, মার খেয়ে, জেলে গিয়ে, আমার এমন একজন কর্মী রয়েছেন, আমি যতবার বলতে যাই আমার চোখটা ছলছল করে ওঠে। ভাতের থালায় মায়ের সঙ্গে ভাত খেতে বসেছে, তাকে সেখান থেকে তুলে নিয়ে এসে, শুভ নাম, তাকে উলঙ্গ করে গোটা বাজারে টানতে টানতে দড়ি দিয়ে বেঁধেছিল। গোটা রাস্তাটা, পিচের রাস্তায় টানতে টানতে গোটা পিঠ এখনো তার দাগ আছে। ত্রিলোচন মাহাতোর নাম আপনি ভুলে যাননি। আমি যখন সাংবাদিক ছিলাম তখনই আমার মানে হাত পা রীতিমতো, আমার হাতে যদি শক্তি থাকতো তার মানে যে করেছিল তার অবস্থা অন্যরকম করে দিতাম। এটা মানুষ, তৃণমূলের নেতারা যারা অত্যাচার করেছিল তাদের মধ্যে মনুষ্যত্ব ছিল। আপনি বিশ্বাস করুন, যারা চুরিটা করেছিল তাদের মধ্যে মনুষ্যত্ব ছিল। আজকে একটা চুরির জন্য একটা চাকরি একটা ছেলে পায়নি, তার জীবনটা নষ্ট হয়েছে, তার সঙ্গে গোটা পরিবারের জীবনটা নষ্ট হয়ে গেছে। আমি ইয়াং জেনারেশন থেকে আসছি, আমি জেনজি থেকে আসছি, আমি তরুণের স্বপ্নভঙ্গটা দেখেছি নিজে থেকে। আমি দেখেছি যে একজন বান্ধবীকে কথা দেওয়ার পর যে আমরা একসাথে পথ চলবো, একটা সিচুয়েশন আসার পর সে যখন চাকরি পাচ্ছে না, মানে যে বান্ধবীকে সে সহধর্মিনী রূপে পেতে চেয়েছিল বা স্বপ্ন দেখেছিল, তার অন্য জায়গায় বিয়ে হয়ে যাচ্ছে। সেই ছেলেটা এই পৃথিবী ছেড়ে চলে যাচ্ছে। আমার নিজের বন্ধুর সঙ্গে হয়েছে। কারা করেছে? কাদের জন্য হয়েছে? আগে শাসক দলের জন্য হয়েছে। যে যাই করুক, আমার কেরিয়ারে, আমার জীবনে, আমার হাতে যতটুকু ক্ষমতা আছে, এবং আমার রাজনৈতিক দলও এটা চাই যে যাতে, এবং বিচার পরিবারও এটা চাই, যাতে কোনো রকম গুন্ডা, বদমাস, চোর, ডাকাত কেউ এখানে জায়গা না পায়। এবং সেটাই চলছে। আমি আমার তারকেশ্বরের কথা বলতে পারি। 15টা ওয়ার্ড কাউন্সিলর,
বাকি পঞ্চায়েত 15টা, কেউ তৃণমূলে দুর্নীতি, তৃণমূলে ছিলেন, নেতা ছিলেন, কর্মীদের অলওয়েজ ওয়েলকাম, সাধারণ মানুষকে অলওয়েজ ওয়েলকাম, কিন্তু কেউ নেতা ছিলেন, পোস্ট হোল্ড করতেন, অত্যাচার করতেন, কোনো জায়গা পাবেন না। যার সঙ্গে সেটিং করার করে নিন। আমি এত বড় কথা বলছি, যতক্ষণ আমি বেঁচে আছি, যতক্ষণ এই রাজনৈতিক দলটা আছে, রাজনৈতিক দল থাকবে, এন্ট্রি পাবেন না। কারণ এই মতাদর্শেই বিজেপিটা চলে। হতে পারে হাতের সব কটা আঙুল সমান নয়, কেউ কোনো জায়গায় ভাবছে, করছে, কিন্তু উপরে তিনি বসে দেখছেন, তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজনৈতিক দল বিজেপি, রাজ্য সভাপতি এবং বিচার পরিবার, এই 3টে সেক্টর কিন্তু সমানে নজর দিয়ে রেখেছে, সমানে। এটা আগের রাজনৈতিক দল তৃণমূল নয় যে যা খুশি করা যায়। আজ করবেন, 5 দিন পর ফল পাবেন, ফল পাবেন, আমি এটা বিশ্বাস করি। এবং আমি যতগুলো মিটিং অ্যাটেন্ড করেছি এটুকু দেখে আমি বুঝতে পেরেছি যে আপনি যদি দোষ করেন, আপনি কি ভাবছেন কেউ দেখছে না? আরে আমি তো, কেউ দেখেনি, ঠিক আছে আমি করে ফেলেছি, সব দেখছে। আমার একটা জিনিস জানতে ইচ্ছা করে, আমি আবারও বলছি যে আমি ওই 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 পার্টটাতেও আসবো, তোমার সাংবাদিক জীবন। কারণ মানে আমরা চিনেছি তোমাকে সাংবাদিক হিসাবে, পরে অবশ্যই আজকের ডেটের বিধায়ক। আমি বলছি যে ধরো যেভাবে দৃপ্তকণ্ঠে আগের মুখ্যমন্ত্রীর সময় তুমি প্রশ্ন করতে পেরেছিলে, এখন তো পলিটিক্যাল প্রোটোকল অনুযায়ী সেটা এই সরকারে সম্ভব না, কিন্তু বদ্ধ ঘরেও যদি সময় আসে, তুমি কি ওই ওই এন্থু নিয়ে প্রশ্ন করার পরিবেশ বিজেপিতে আছে আজকের ডেটে? অবশ্যই আছে। সব থেকে বড় গণতান্ত্রিক দল। এখানে যখন মুখ্যমন্ত্রী নির্বাচিত হচ্ছেন, মানে আমাদের ভোট থেকে, সাধারণ মানুষের ভোটে তো বিধায়ক উনি এসেছেন, কিন্তু মুখ্যমন্ত্রী নির্বাচন আমাদের এই রাজনৈতিক দলই আছে, অন্য কোনো রাজনৈতিক দলে কিন্তু নেই। ঠিক করে নিয়ে চাপিয়ে দেওয়া হয়, কিন্তু এখানে সর্বসমক্ষে সমস্ত বিধায়কের সামনে বলা হয়েছে আপনার মুখ্যমন্ত্রী হিসেবে কাকে চান, ভোট দিন। এটা কি বিশ্ব বাংলাতেই যেদিনকে কনভেকশন হয়েছে? হ্যাঁ। আচ্ছা, গণতান্ত্রিক দল, আপনার প্রশ্ন করার জায়গা আছে, আপনার বলার জায়গা আছে, আর আপনি বলছেন এই কথার গুরুত্ব আছে। ওকে, গুরুত্ব আছে। অনেক কিছু হয় আমরা বলি, সেটা ঠিক হয় এবং খুব দ্রুত গতিতে হয়, কথা সবাই শুনবে, এটাই প্রোটোকল, এটাই নিয়ম, এটাই বিজেপির সৌন্দর্যায়ন, এটাই বিজেপির মানে কিউটনেস বলা যায়, খুব ভালো জায়গা বলা যায়। এই বর্তমানে এই স্বল্প সময় তোমার মানে তারকেশ্বরের মুখ্যমন্ত্রীও এসেছিলেন, শুভেন্দু অধিকারীর সাথে তোমার কাজের অভিজ্ঞতা কেমন, বা যতবার দেখা হয়েছে? অসাধারণ। প্রথম আমি নির্বাচিত হয়ে, আমি ওই দিন, যেই দিনই কথা বলছি, কনভেনশন সেন্টারে আমরা গেছি, সবার সামনে আমাকে জড়িয়ে ধরে পিঠে থাপ্পড় মেরে আমায় বলেছে যে ছেলেটাকে আমি খুব বকেছি, খুব বকতাম, কারণ আমি খুব সাংবাদিক জীবনে খুব ডেসপারেট ছিলাম যে আমার বাইট চাই মানে চাই। আমি কনভয় থামিয়েও বাইট করিয়েছি তৎকালীন বিরোধী দল নেতার। আচ্ছা, Z+ ক্যাটাগরি CRPF, আমি কনভয় থামিয়েও বাইট করিয়েছি। তো সেই সময় চিৎকার করেছেন। আমি ফলো যখন করি, তো আমার গাড়িটা, আমি যে গাড়িটা ফলো করি, সেই গাড়িটা এনিহাউ ড্রাইভারকে আমি মোটিভ করে রিস্ক নিয়ে হলো গাড়িটা আমার সমস্ত গাড়ির থেকে আগে থাকে, মানে কনভয় শেষ, ফার্স্ট গাড়ি আমার। তো উনি মাঝে মাঝে চিৎকার করেছেন, এইভাবে যাতায়াত করলে তোমার ক্ষতি হয়ে যাবে। তো সবার সামনে বলে কত বকেছে কে, আজ বিধায়ক হয়ে গেছে। মানে সত্যি খুব, আমরা এমন একটা মানুষকে পেয়েছি যিনি ভালো সংগঠক, যিনি ভালো প্রশাসনটা বোঝেন, যিনি ভালো মানবিক, কারোর কিছু হলে হেলথ, বিশেষ করে বিরোধী দলনেতা থাকাকালীন এত মানুষকে বেসরকারি জায়গায় নিজের উদ্যোগে যতটা পেরেছেন কাজ করেছেন। মানে ওনাকে কুর্নিশ জানালো কম, সব কিছু গ্রাউন্ড একদম মাটি থেকে, যেটা আমরা বলি শীর্ষে, শূন্য থেকে শীর্ষে, উনি মাটিটা বোঝেন, কানেকশনটা আছেন। একটা কোনো ব্যক্তি, এই যে জনতার দরবারে একটা কোনো ব্যক্তি অভিযোগ করছেন, সঙ্গে সঙ্গে সলভ আমরা করার চেষ্টা করছি। আমরা তো বিভিন্ন জায়গায় করে উঠতে পারছি না, এই করছি, কিন্তু উনি 100% সলভে বিশ্বাস করেন। নো 99.99%, 100% মানে 100%। বারবার বৈঠকেও বলেছেন, এবং বিরোধী দলনেতা থাকাকালীন আমি প্রেস কনফারেন্সের আগে পরে তো কথা বলতাম, মানে মনটা খুব ভালো, অসাধারণ। আপনি বিরোধী রাজনৈতিক দল করতে পারেন, কিন্তু আপনার অসুবিধা নেই, আপনি যদি আজও কাঁথির বাড়িতে যান, ওনার পরিবারের সদস্য এবং উনিও বা ওনার জায়গায় উনি কিন্তু 100% দিয়ে ট্রাই করেন। আপনার বই আমি নিজে দেখেছি,
মানে উনি বিরোধী দলনেতা, উনি বাড়ির উপরে আছেন, আমরা গাড়ি নিয়ে সবাই, আমি আমার অনেক কলিগস বিভিন্ন চ্যানেলের, তারা গাড়ির নিচে বসে আছি। কোন নেতা এত ব্যস্ততার মধ্যেও খেয়াল রাখবে প্রত্যেকে খেয়ে এসেছে কিনা? কোন নেতা খেয়াল রাখবে যে আমার বাড়ির সামনে যারা জমায়েত হয়েছে কার বই লাগবে, কার হেলথ ট্রিটমেন্ট লাগবে? কে খেয়াল রাখতে পারবে? পারবেন? কিন্তু ওনার সেই সিস্টেমটা বানানো আছে, প্রত্যেকে খেয়াল রাখেন। খেয়ে এসেছেন, কি খাবেন, চলুন খেয়ে যাবেন। মানুষ এটুকুই চায়, মানুষের চাহিদা এটুকুই, ভালোবাসা ভালোবাসা ভালোবাসা, বন্ধুত্ব বন্ধুত্ব বন্ধুত্ব। আপনি যদি কাউকে ভালোবাসেন, কারোর সঙ্গে যদি বন্ধুত্ব হয়, আপনার সুখ দুঃখ সব কিছুই তার হয়ে যায়। উনি সেভাবে মানুষের সঙ্গে মেশেন। উনি দেখবেন এমন একজন সিএম আমরা পেয়েছি, আগে সিএমকেও দেখতাম, সহযোদ্ধা যারা, তারা কাজ পর্যন্ত রিচ করে এলো এই আন্তরিকতা। দূর থেকে দেখবেন ক্যামেরা আপনার প্যান করে যখন ঘুরিয়ে রাখেন, আন্তরিকতা দেখবেন, গায়ে হাত দিয়ে, জড়িয়ে ধরে, হ্যাঁ, মাথায় হাত দিয়ে এইভাবে কথা বলে। আমার সঙ্গে যতবার দেখা হয়, হেই কেমন আছিস, কী প্রবলেম, কী হচ্ছে, এটার কী প্রবলেম। আমাকে বিধানসভা তো 2-3বার ডেকে, আমরা শ্রাবণী মেলা নিয়ে একটা বড় আমাদের কর্মযজ্ঞ চলছে, তো ওই বিষয় নিয়ে খোঁজ নেওয়া, গাইডেন্স দেওয়া, এটা এইভাবে কর, এটা ভালো হবে। তো এটা আমি মনে করি এক্সেলেন্ট, এটা হওয়া উচিত। প্রত্যেকটা চেয়ারে যারা বসছেন তাদের এই ফরম্যাটই হওয়া উচিত। আমি ফাইনালি আসি, সেটা হচ্ছে যে শ্রাবণী মেলা তো আসছে, কি কি অ্যাডমিনিস্ট্রেটিভ পদক্ষেপ তোমরা নিতে চলেছো আরও সুষ্ঠুভাবে আয়োজন করার জন্য? আমি 23 তারিখ পর্যন্ত খুব চাপে ছিলাম শ্রাবণী মেলাটা নিয়ে, খুব ভয়েও ছিলাম যে আমি কতটা নামাতে পারবো। 2 তারিখ রাজ্যের মুখ্যমন্ত্রী গেলেন, আমাকে পাশে দাঁড় করিয়ে বললেন এবারে শ্রাবণী মেলা বড় করে হবে। তার আগে আমি একটা প্রসপেক্টটা নিয়ে সিএমকে দেখিয়েছিলাম যে আমরা শ্রাবণী মেলাটা বড় করে করা উচিত, এই বিষয়গুলো আমরা করব, রিস সেন্টার বড় করে সেবা দেওয়ার জন্য, এবং যাতে প্রোগ্রামটা সুষ্ঠুভাবে হয়। মেন প্রায়োরিটি রাস্তাটা যাতে আমরা খুব সুন্দর করতে পারি, যাতে পায়ে না লাগে, সেটা নিয়ে সিএম যেমন ভাবছেন, তেমনি ইউডিএম মিনিস্টার অগ্নিমিত্রা পল নিজে ভাবছেন, ইউডিএম সেক্রেটারিকেও ইনভলভ করেছেন, যাতে আমরা রাস্তাটা খুব সুন্দর করে করতে পারি। প্রতিদিন রিভিউ বৈঠক করতেই হবে। আমি বলছি না এটা রামরাজত্ব সরকার চলছে, প্রতিদিন রিভিউ বৈঠক, আজ 6টাতেও আছে, প্রতিদিন 6টা হোম টাস্ক, এবং রিপোর্ট এক জায়গা থেকে রিপোর্ট নয়। ধরুন আমরা 4 জন মিলে বৈঠক করলাম, তো 4টে জায়গা থেকে রিপোর্ট জমা পড়বে। আমার যে রিপোর্ট জমা পড়বে, যেটা আপনার তরফ থেকে অসুবিধা আছে, সেই রিপোর্ট থাকবে, আমি জমা দিলাম। আপনারও তো বলার স্কোপ আছে, আপনি যে মিটিংয়ে আছেন, আমার দপ্তর থেকে যে অসুবিধা হচ্ছে সেটাও তো আপনি রিপোর্টে জমা দেবেন। সমস্যার সমাধানে ধ্যান দেয় এই সরকার। আমি কাজ করে সত্যি কথা বলছি, খুব কমফোর্ট ফিল করছি। মানে, এবং যে লাল ব্যারিয়ারগুলো আছে না সরকারে, প্রচুর লাল ব্যারিয়ার, লাল সুতো থাকে। কীরকম, যে এই দপ্তর ওখানে ইনভলভ হতে পারবে না, এই দপ্তর এটা করতে পারবে না, ওটা, মানে আমি এই প্রথম সরকার দেখলাম সবাইকে সিঙ্গেল উইন্ডোতে কাজ করার জন্য সবাইকে নিয়ে এসে এক টেবিলে বৈঠক, একই জুম কলে বৈঠক, এবং সেই জায়গা থেকে সলিউশন সঙ্গে সঙ্গে, পেপার ওয়ার্ক সঙ্গে সঙ্গে, কোনো ফেলে রাখা যাবে না। এবং আমি জানাই শিবভক্তদের, আমি খুব খুশি, এটা আমি খুব আনন্দিত যে এবারে শ্রাবণী মেলাটা এই পশ্চিমবঙ্গ সরকার জাতীয় উৎসব হিসাবে ঘোষণা করেছে তারকেশ্বর মেলাকে। এর জন্য ধন্যবাদ জানাই সরকারকে এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে। এবং তার সঙ্গে সঙ্গে উনি আস্থা ভরসা রেখেছেন যে এর উপর দায়িত্ব দিয়েছি, করবে। এবং আমরা সবাইকে নিয়ে একসঙ্গে, সরকারি আধিকারিক, পার্শ্ববর্তী বিধায়ক যারা রয়েছেন তাদেরকে নিয়ে আমরা একসঙ্গে এটাতেই মনোনিবেশ করেছি। আমি জানিয়ে রাখি 14ই জুলাই সন্ত সমাজ তারা ভারতীয় সংস্কৃতি নিয়ে একটি আয়োজন করেছেন, যেখানে মুখ্যমন্ত্রী আসবেন, সম্মানীয় মুখ্যমন্ত্রী, এবং সেই ছবিটা দেখার জন্য আপনারা প্রস্তুত থাকুন। এবং তারপর শ্রাবণী মেলায় একাধিক চমক রয়েছে, এবং আমি একটাই অনুরোধ করব প্রত্যেককে, আপনাদের প্রত্যেকের সহযোগিতা আমরা কামনা করছি। আপনারা আসুন, যে কোনো সমস্যা হবে হেল্পলাইন নাম্বার থাকবে, পুলিশ থাকবে এবং প্রশাসন থাকবে। আপনাদের সমস্ত সমস্যা সমাধানের জন্য আমরা সেবক হিসাবে আপনাদের কাজ করছি। আপনারা আসুন, মন খুলে আসুন। বৈদ্যবাটির ঘাট অনেকটা প্রশস্ত হচ্ছে, সেখানকার বিধায়ক সবসময় সেখানে পড়ে রয়েছেন। আমরা ঘাটটা অনেকটা বাড়াচ্ছি যাতে অনেক মানুষ জল তুলতে পারে, রাস্তা সুন্দর
সুন্দরভাবে আমরা বারবার এটাও বলেছি যে আমরা নিজেরা খালি পায়ে হেঁটে দেখবো, কিন্তু একটা যদি কাঁকড় পাই তাহলে কিন্তু খারাপ হবে। তো রাস্তা ভালো হচ্ছে, আপনাদের ফেসিলিটি মানে সুবিধা, আপনাদের খাওয়া, আপনাদের পায়ে কোনো মোচড় লাগলো, পায়ে কোনো আঘাত পেলেন হাঁটতে গিয়ে, সেটা ঠিক করার জন্য আপনারা যদি রেস্ট করতে চান, রেস্ট সেন্টার মানে সেবা সেন্টার যেগুলো করা হচ্ছে, এবং তার সঙ্গে সঙ্গে গোটা রাস্তাটা জল এবং টয়লেট, অর্থাৎ আপনি কোথায় টয়লেট মহিলাদের যদি মহিলাদের জন্য, অসুবিধা না হয়। সবার জন্য, পুরুষ মহিলা সবার জন্য, এবং রেস্ট সেন্টারগুলোতেও থাকছে। বড় রেস্ট সেন্টার, সব থেকে বড়, যেখানে প্রধানমন্ত্রী জি এসেছিলেন, সভা করছেন, সেখানে হচ্ছে। এবং আমরা এখানে কালচারাল অনুষ্ঠানও ইন্ট্রোডিউস করিয়েছি এবারে। আমরা চেষ্টা করছি, সবাই মিলে চেষ্টা করছি, এটা আমাদের সব থেকে বড় টাস্ক, আমরা সাকসেস করার চেষ্টা করছি, আপনাদের সহযোগিতা কামনা করছি। থ্যাংক ইউ সো মাচ। নিশ্চয়ই এরপর আরও আড্ডা হবে, কারণ আমরা দুজনই একই জেলার ছেলে, এক আড্ডায় শেষ হবে না। একদম। আমার আশা রইল যে তোমার সাথে মাঝে মাঝে কিন্তু আমাদের আড্ডা একদম 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 একদম। আজকের জন্য অনেক অনেক ধন্যবাদ। তবে আশা করি যে মানুষের প্রত্যাশা নিয়ে তুমি বা তোমরা এসছো, সেটা নিশ্চয়ই অনেকটা ফুলফিল করতে পারবে। একদম পূরণ করতেই হবে, না করতে পারলে, আমরা বলেই এসেছি আমার নির্বাচনী প্রচারে, 5 বছর দেখুন, ভালো না লাগলে পাল্টা দিন। থ্যাংক ইউ সো মাচ।